গুড। নেমের পরে কি থাকবে? এইজ। এইজ। এইজের গুরুত্বটা কি বলো? উদাহরণ দিতে পারবো দুই একটা? ভেরি গুড, ভেরি গুড, গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে এইজের গুরুত্ব সাইকিয়াট্রিতে আমাদের অনেক অনেক বেশি। এখন মনে করো 10 বছরের একটা বাচ্চা তার গার্ডিয়ান নিয়ে আসলো, আইসা বললো স্যার আমার ছেলের তো কিছু মনে থাকে না, তাহলে তার মানে কমপ্লেন কি বা লক্ষণ কি বা সিমটম কি? ওই যে 10 বছরের বাচ্চার লক্ষণ কি বা চিপ কমপ্লেন কি? মনে রাখতে পারে না, মানে কি ফরগেটফুলনেস। 80 বছরের একজন বৃদ্ধকে নিয়ে আসলো, তার সন্তান এসে বলল স্যার আমার বাবা তো কিছু মনে রাখতে পারে না। তো দুইজনের কমপ্লেন কি এক না আলাদা? আলাদা স্যার। আলাদা কেন? কমপ্লেন তো একই। কমপ্লেন এক, কিন্তু কন্ডিশন আলাদা হবে। কমপ্লেন এক, দুইজনে ভুলে যায়, মনে রাখতে পারে না। কিন্তু 8 বছর যা, তার কি আলজাইমার হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। নিয়ার অ্যাবাউট 0%। আর 80 বছর যা, তার আলজাইমার হওয়ার সম্ভাবনা 90%। তাইলে এই যে দুইজনের কমপ্লেন সেম, কিন্তু আমার কাছে যখন কমপ্লেন নিয়ে আসবে, তাহলে আমি যদি বয়সটা জানতে পারি, বয়সটা জিজ্ঞেস করি, তাহলে কোন বয়সে কোনটা হয় এটা যদি আমার জানা থাকে, তাহলে এই যে আমাকে কি হেল্প করবে কি করবে না? জি স্যার, হেল্প করবে। আচ্ছা, গুড। নেম গেল, এজ গেল, তারপরে স্যার এটার গুরুত্ব কি? যেমন এর হরমোনাল ডিজিজ হয় না? হরমোনাল ডিজিজ হয়। তুমি যেটা বলতে চাচ্ছ ফিমেল অর্গান মেল অর্গান, সেটা তো স্পেসিফিক আছে, কিন্তু এছাড়াও কিছু ডিজিজ মেলদের হয়, কিছু ডিজিজ ফিমেলদের হয়। মেডিসিনে যেমন আছে হিমোফিলিয়া, কাদের হয়? মেডিসিন ফিমেলদের বেশি। আমার সাইকিয়াট্রিতে কিছু ডিজিজ আছে শুধু ফিমেলদের হয়, মেলদের হয় না। আবার কিছু ফিমেলে বেশি হয়, মেলদের কম হয়। মেডিসিনে প্রোস্টেট ছেলেদের আছে, মেয়েদের কি প্রোস্টেট আছে? তাহলে প্রোস্টেটের সমস্যা কি মেয়েদের হবে? না স্যার। তারপরে ইউটেরাস রিলেটেড কোন সমস্যা ছেলেদের হবে? না স্যার। না স্যার। তাহলে আমার সাইকিয়াট্রিতে কিছু কিছু ডিজিজ আছে শুধুই মাত্র ফিমেলদের হবে, কিছু আছে শুধুমাত্র মেলদের হবে, কিছু আছে ফিমেলদের বেশি হবে, কিছু আছে মেলদের বেশি হবে। এমন যে একটা এক্সাম্পল দিতে পারো কিনা সেটা বলো। স্যার পিটিএসডি যেমন শুধু ফিমেলদের হয়, মানে মেয়েদের। আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলেন, 1 ঘন্টা পরে কথা বলেন। আচ্ছা, তো ফিমেলদের এরকম একটু উদাহরণ দিতে পারবো, মেলদের বেশি হয় বা শুধুই মাত্র ফিমেলদের হয়? স্যার যেমন পিটিএসডি পিটিএসডি ফিমেলদের মানে কি? কাদের হয়? স্যার ফিমেলদের মেলদের হয় না? বেশি হয় আর কি। বোথ জেন্ডারে বোথ সেক্সি হতে পারে। ভেরি গুড। পোস্টপার্টাম ডিপ্রেশন এটা কাদের হবে? এটা কি মেলদের হওয়ার সম্ভাবনা আছে? 0%। পোস্টপার্টাম সাইকোসিস, ডেলিভারির পরে পাগলামি করে, অস্বাভাবিক আচরণ করে, সেটা কাদের হবে? ফিমেলদের হবে। এরপরে কিছু আছে হিস্টেরিয়া, কনভার্সন ডিসঅর্ডার, ওই যে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার, হিস্টেরিয়া, এসসিআর, এটা কাদের বেশি হবে? স্যার ফিমেলদের। ফিমেলদের বেশি হবে, কিন্তু মেলদেরও হতে পারে। তাহলে জেন্ডার দিয়ে বোঝা গেল না কিছু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এইভাবে কখনো চিন্তা করেছো যখন হিস্ট্রি নেওয়ার সময় আগে? না স্যার। আচ্ছা, তো আমরা একটু সাইকিয়াট্রিতে এইভাবে পড়ানো হয় নাই, তোমরা চিন্তাও করো নাই, কিন্তু সাইকিয়াট্রি একটু ব্যতিক্রম। নেম গেল, এজ গেল, সেক্স গেল, তারপরে পার্টিকুলার স্যার কি লাগবা দেখি? এনিওয়ান? স্যার ওয়েট।
নিতে পারো, হাইট ওয়েট নিতে পারো, ওকে নিলাম। স্যার অ্যাড্রেস ভেরি গুড, ওইটি আমি জানতে চাচ্ছিলাম। অ্যাড্রেসের গুরুত্বটা কি? স্যার কোন এনভায়রনমেন্ট থেকে আসছে এগুলোর উপরে তো অনেক কিছু ডিপেন্ড। কি কি ডিপেন্ড করে? কোন এনভায়রনমেন্ট থেকে আসলে কি কি ডিপেন্ড করে, কেন? স্যার চরাঞ্চলের মানুষের হচ্ছে অ্যাগ্রেসিভনেস বেশি থাকে। তুমি চরবিদ্বেষী নাকি? আচ্ছা, আমরা রিজন না, আর এছাড়া আরো ভালো ভালো এক্সাম্পল আছে তো, বলো। আচ্ছা, অ্যাড্রেসের আগে তোমাদের 3-4টা শব্দ জানো কিনা? স্পোরাডিক, এপিডেমিক, স্পোরাডিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এই শব্দগুলি জানো? দেখি, এগুলো একটু জানতে হবে। স্পোরাডিক, এন্ডেমিক, এপিডেমিক, এই শব্দগুলি শুনছো কখনো? স্যার প্যান্ডেমিক মহামারী। প্যান্ডেমিকটা কে জানে? প্যান্ডেমিকটা বলো। স্যার মহামারী, স্যার যখন কোনো রোগের প্রাদুর্ভাব হচ্ছে বিস্তৃত পরিসরে এলাকা জুড়ে ছড়িয়ে যাবে। যেমন স্যার যেমন কোভিড-19, তারপর এর আগে হচ্ছে প্লেগ হয়েছে, তারপর গুটি বসন্ত। প্যান্ডেমিক কি এলাকা জুড়ে ছড়াইছে না কিভাবে ছড়াই? কয়টা এলাকায় ছড়াইছে? স্যার পৃথিবীব্যাপী স্যার। ভেরি গুড। যখন বিভিন্ন দেশ ছড়াবে তখন সেটা হবে প্যান্ডেমিক। আচ্ছা, আমরা এখন পিছন থেকে আসি। প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিকের বাংলা হচ্ছে স্যার অতিমারি। অতিমারি, যাই হোক, বাংলা আমি জানি না, ইংলিশ আমাকে বলো, বুঝাইয়া বলো। প্যান্ডেমিক বলতে কি বুঝো? স্যার এন্ডেমিকটা কোন একটা পার্টিকুলার রিজিয়নে থাকবে। ভেরি গুড। যেমন স্যার যেমন কোন একটা এলাকাতে কলেরা হইলো, সেটা ঠিক ওই নির্দিষ্ট এলাকা অথবা এরিয়াতেই থাকবে। রংপুর বাড়ি কার? কার বাড়ি রংপুর? জি স্যার আমার। রংপুরে কি রোগ, মাহবুবা, কি রোগ বেশি হয়? স্যার রংপুরের গলগণ্ড বেশি হয়। ভেরি গুড, গয়টা। তার মানে রংপুরের গলগণ্ডের জন্য এন্ডেমিক। ম্যালেরিয়া কোন জায়গায় বেশি হয়? স্যার পার্বত্য চট্টগ্রামে। চট্টগ্রাম, তার মানে ওইটা ম্যালেরিয়া, ওই জায়গার জন্য এন্ডেমিক। ক্লিয়ার? এখন মাহবুবা আসলে আমার মনে হবে যদি একটু গলাটা খুলে দেখি, তাহলে মাহবুবা আসলো আর মাসুম আসলো, তো মাহবুবা আসলে তখন আমার প্রথমে চিন্তা হবে ওর গয়টার আছে কিনা। ঠিক আছে? আবার বরিশাল থেকে একজন জ্বর নিয়ে আসলো আর চিটাং থেকে একজন জ্বর নিয়ে আসলো, তো চিটাং থেকে যে জ্বর নিয়ে আসলো তার প্রথমে আমার মাথায় কোনটা আসবে? ম্যালেরিয়া। তাহলে এন্ডেমিক বুঝা গেছে? এই শব্দগুলি তো কমিউনিটি মেডিসিনে পড়ায়, তোমাদের রিসার্চ মেথডোলজিতে পড়ায় না? স্যার পড়াইছেন। আচ্ছা, তাহলে এন্ডেমিক এখন বুঝা গেছে? জি স্যার। রংপুরে কিন্তু গলগণ্ড বেশি, তারপরে যে ওই যেহেতু ইয়াও বেশি হয়তো বলা হয় যে থাইরয়েডের যে বুদ্ধি প্রতিবন্ধী, সেটাও বলা হয়। অবশ্য মাহবুবাকে দেখে মনে হচ্ছে না। এরপর আছে স্পোরাডিক। স্পোরাডিক মানে কি? ইরেগুলার ইন্টারভ্যালের মাধ্যমে স্যার যে ডিজিজটা হয় স্যার। ভেরি গুড। ছড়ায় ছিটাইয়া। কয়টা? রংপুরে একটা, বরিশালে একটা, চিটাগাঙে একটা, বিভিন্ন জায়গায় ছড়ায়, মানে বিভিন্ন জায়গায় দুই একটা কেস পাওয়া যায়। এটা হলো স্পোরাডিক। এপিডেমিক মানে একটা নির্দিষ্ট জোন, এলাকা, দেশে যদি ছড়ায় যায় সেটা হলো এপিডেমিক, মহামারী। আর প্যান্ডেমিক কিন্তু অতিমারী, যেটা একদম বিশ্বব্যাপী ছড়ায় গেলে। তাইলে এখন করোনাটা কোন কোন স্টেজে আছে? প্যান্ডেমিক। কলেরা, মনে করো বাংলাদেশে একটা এলাকায় কলেরা লাগলো, কয়েকটা এলাকায় ছড়ায় গেল, সেটা হয়ে যাবে এপিডেমিক। প্যান্ডেমিক শুধু একটা এলাকায় আছে আর অন্য কোথাও ছড়ায়।
আর স্পোরাডিক কলেরা ওই রংপুরে একটা, বরিশালে একটা, কুমিল্লা একটা, বিভিন্ন জায়গায় ভাগা হলো 5-7টা। তাহলে এই যে অ্যাড্রেসের গুরুত্বপূর্ণ হলো, এই এলাকা থেকে যদি লোকগুলি আসে তাহলে আমার প্রথমেই মাথায় ওই রোগ হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমাকে চিন্তা করতে হবে। তো মানসিক রোগ যখন আমরা পড়াবো, কোন এলাকা থেকে আসছে ওইটা দেখে আমি মোটামুটি কিছুটা বুঝবো। কে জানি বলো চর এলাকায় মারামারি বেশি করে, তাহলে যদি কোনো, অথবা মনে করো কক্সবাজার বা ওই যে কি মায়ানমার কাছাকাছি বর্ডার এলাকা থেকে যদি কেউ আসে, তাহলে তার কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? সে নেশা করার সম্ভাবনা বেশি, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো পার্টিকুলার্স এর কত, একটা দুই দিন, 1-2 দিন ক্লাস লেগে যাবে পার্টিকুলার্স পড়াইতে। নেম গেল, এজ গেল, অ্যাড্রেস গেল, তারপরে অকুপেশন থাকতে পারে। অকুপেশন। ঠিক আছে, ভেরি গুড। অকুপেশনের আগে আরেকটা জিনিস লাগবে, কি বলো? অকুপেশন অসুবিধা নেই, অকুপেশন বলো। অকুপেশনও বলতে পারো, অকুপেশন অবলিক এডুকেশন। যদি সে পড়ালেখা করে তাহলে এটা দুইটাও হতে পারে, একটাও হতে পারে। এডুকেশন যদি মনে করি এখন চাকরিজীবী, আমার ক্ষেত্রে কোনটা হবে? স্যার অকুপেশন। Occupation. আমার ক্ষেত্রে দুইটাই হবে। আমার অকুপেশনও লিখতে হবে, এডুকেশনও লিখতে হবে। অকুপেশন আমি লিখবো সার্ভিস বা ফিজিশিয়ান, এডুকেশন আমি পোস্ট গ্রাজুয়েট, এফসিপিএস বা এমবিবিএস কিছু একটা লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে কোনটা হবে? স্যার তোমাদের এডুকেশন। ক্ষেত্রে, Education. তোমাদের ক্ষেত্রে অকুপেশনে তুমি যদি লিখতে চাও লিখতে পারবা। অকুপেশন হবে তোমার কি? স্টুডেন্ট। স্টুডেন্ট দিয়ে কি কিছু বোঝা যাবে? তুমি প্রাইমারি স্টুডেন্ট, হাই স্কুলে, কলেজে, মেডিকেলে, কোথায়? তাইলে তখন স্টুডেন্ট কোথায়? এডুকেশন, বিএসসি ফিজিওথেরাপি। বিএসসি ফিজিওথেরাপি কত, 4th ইয়ার নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে বাস্তবের সাথে মিলাইতে হয়। লেখাপড়া সবসময় মুখস্থ বিদ্যা করবা না, তুমি নিজের সাথে কোনো কিছুর সাথে সম্পর্কিত করবা, রিলেশনশিপ বা কোরিলেশন করবা, দেখবা তোমার পড়াটা মনে থাকবে ভালো। তাহলে বোঝা গেছে অকুপেশন এডুকেশন। জি স্যার। এখন একজন হাউস ওয়াইফ যদি হয়, হাউস ওয়াইফের মনে করো অকুপেশন সে কি? হাউস ওয়াইফ। আমি লিখলাম অকুপেশন, অকুপেশন লিখলাম হাউস ওয়াইফ। তাহলে তার এডুকেশন কি লেখার দরকার আছে কিনা বলো? আছে স্যার। আচ্ছা, তাহলে এডুকেশন সে কোন পর্যন্ত পড়ছে? 10, ইন্টারমিডিয়েট, ফিজিওথেরাপি, বিএসসি, এমবিবিএস। এটার গুরুত্বটা কি বলো তো? এডুকেশন অকুপেশনের গুরুত্বটা কি? আমার সাইকিয়াট্রিতে, হিস্ট্রিতে এত গুরুত্ব আমি কেন বলতেছি? ভেরি গুড, এগুলি তো আছে। এগুলির পাশাপাশি আরো স্পেসিফিক যেটা আমাদেরকে বলতে হবে, এখন একজন শিক্ষিত লোকের সাথে তুমি যদি ওই যে শহর এলাকা থেকে, গ্রাম থেকে একটা লোক আসলো, তাকে যেই ভাষায় কথা বলবা, তুমি যদি খুব শুদ্ধ ভাষায় একজনের সাথে কথা বলো, ওর সাথে ওকে অনেক ভাষাই তোমার বুঝবে না। তাইলে যে যেই লেভেলের আছে তোমাকে ওই লেভেলে, ওই ওর ল্যাঙ্গুয়েজ, লোকাল ভাষায় কথা বলতে হবে। এরপর যখন তুমি চিকিৎসাটা দিবা, ঔষধ দিবা, তার লেভেল অনুযায়ী বুঝাই দিতে হবে আমাদের। তাহলে আগে থেকে যদি আমার এডুকেশনটা জানা থাকে, তখন আমি এটা বলতে পারবো। তাহলে এটা গুরুত্ব আছে কি নাই? আছে জি স্যার। স্যার। আচ্ছা, অকুপেশন, ভেরি গুড। তাহলে নেম গেল, এজ গেল। তাহলে এইগুলি কি মুখস্থ করার দরকার আছে না? গাড়ি ড্রাইভিং এর মতো একটার পর পর তুমি লিখে যাবা। খালি লিখে যাব। লিখে যেতে হবে, ভেরি গুড। তাহলে নেম লেখলা, এজ লেখলা, সেক্স লেখলা, অ্যাড্রেস লেখলা, অকুপেশন লেখলা, এডুকেশন লেখলা, তারপরে কি লিখবা? আমরা চাইলে কারো কেউ বিবাহিত অবিবাহিত কিনা মানে ওই মেরিটাল স্ট্যাটাসটা জানতে পারি। ম্যারিটাল স্ট্যাটাস, ভেরি গুড। ম্যারিটাল স্ট্যাটাসের গুরুত্ব
গুরুত্বটা কি? স্যার, প্রেমের বিয়ে, তিনি কোন নিজেদের পারিবারিক বিয়ে, কলহে ভুগছেন কিনা এটা আমরা পরিবারের জানতে কলহ, পারবো। ঝামেলা, দুশ্চিন্তা, টেনশন, ঠিক আছে, এই জিনিসগুলো ভেরি গুড। ম্যারিটাল স্ট্যাটাস আমরা জানলাম। তারপরে আমরা জানবো কি, মোটামুটি পার্টিকুলার্স এর ভিতরে এই জিনিসগুলি কমন, এই জিনিসগুলি আমার চলে আসে। তাহলে পার্টিকুলার্স দেখো এখানে একটা লেখছি, তাহলে পার্টিকুলার্স আমার কতটুকু আছে? অনেক অনেক জিনিস আছে। তাহলে সেটা আমার জানতে হবে, আমি ডট 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 দিয়ে রাখলাম, তাই না? জি স্যার। তাহলে পার্টিকুলার। এরপরে দেখো রেফার্ড বাই। রেফার্ড বাই মানে রোগীটা কে পাঠাইছে, রোগীটা কি আমার কাছে সরাসরি আসছে, না কোনো ডাক্তার পাঠাইছে, না আরেকটা রোগী ভালো হয়ে যায় সে পাঠাইছে, কবিরাজ পাঠাইছে, না রোগী নিজে নিজে আসছে। এইটা অনেক গুরুত্ব বহন করে। না কোর্টের থেকে আমাদের কাছে কিন্তু রোগী পাঠানো হয়, সে কি মানসিক রোগী কিনা, তার ফাঁসি দেওয়া যাবে কি যাবে না, হ্যাঁ, তাহলে এই যে কোর্টের থেকে, তাহলে রেফার্ড বাই, তাহলে কোর্টের থেকে আমার কাছে রোগী, রিজন ফর রেফারেল, কি জন্য পাঠাইলো, আমাকে কি চিকিৎসার জন্য পাঠাইছে, না তার কোনো অপিনিয়ন দেওয়ার জন্য, এটা আমাকে বলতে হবে। এরপরে ইনফরমেন্ট, এটা ইনফরমেন্ট মানে কি? ইনফরমেন্ট মানে কি? ঠিক কথা বলো। হ্যালো। সংবাদদাতা যে সংবাদটা দিচ্ছে অথবা যে, অর্থাৎ রোগীর যখন আমি ইতিহাস নিব, রোগী নিজেও দিতে পারে, কিন্তু রোগীর সাথে যদি একজন আসে, কেয়ারার বাবা আসলো, কেয়ারার মা দিতে আসলো, পারে। তাইলে সেটা ইনফরমেন্ট আমাকে লিখতে হবে, ফাদার মাদার। এখন পরে আমি আরেকটা শব্দ লিখছি, রিলায়েবল অর নট, এইটা দিয়ে কি বোঝা যায়? স্যার কখনো কখনো ইনফরমেন্ট বায়াসড হতে পারে। যেমন স্যার রিলায়েবল মানে কি? তিনি নির্ভর করা, বায়াস নির্ভর, আমি কি নির্ভর করতে পারি কি পারি না। তাহলে বেস্ট ইনফরমেন্ট কে? স্যার তার ফ্যামিলি মেম্বার্স সবসময় তার সাথে যে থাকে। আচ্ছা, ফার্স্টে আমরা এখন মাহবুবা বাসায় যতদিন ছিল খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ও যখন হোস্টেলে থাকে তখন এত দুষ্টামি করে, কিন্তু বাসায় গেলে আবার ভালো। তাহলে মাহবুবার ভালো ইনফরমেন্ট কে? হোস্টেলের মেয়েরা। হোস্টেলের মেয়েরা। তার মানে এই ক্ষেত্রে ইনফরমেন্ট কিন্তু প্যারেন্টস হইলে ভালো ইনফরমেশন কি আমি পাবো? পাবো না। না স্যার। তাহলে এখানে দুইটা জিনিস লিখতে হবে, একটা হলো ইনফরমেন্ট লিখতে হবে ফ্রেন্ড হুইচ ইজ রিলায়েবল বা হুইজ রিলায়েবল, প্যারেন্টস নট রিলায়েবল, প্যারেন্টস রিলায়েবল। তাহলে তোমাকে দেখতে হবে আমি কোন ইতিহাসটা নিতেছি। মাসুম বিল্লাহ ধরে নিলাম নেশা করে, বাসায় খুব ভালো ভদ্র ছেলে, কিন্তু নেশা করে বন্ধুদের সাথে, বন্ধুরা জানে, ফিজিওথেরাপিস্টরা জানে, তাহলে আমার ইনফরমেশন নিতে হবে কার কাছ থেকে? বন্ধুদের বন্ধুদের কাছ কাছে। থেকে। তাইলে এখানে ইনফরমেন্ট কারা? বন্ধুরা। রিলায়েবল কারা? বন্ধুরা। বন্ধুরা। সেই ক্ষেত্রে লিখতে হবে ইনফরমেন্ট ফ্রেন্ডস এন্ড রিলায়েবল। আবার যদি এখন বন্ধুরা আসে নাই, বাবা মা নিয়ে আসলো, বাবা মা কিছুই জানে না, তাহলে আমি লিখবো কি? ইনফরমেন্ট ফাদার বাট নট রিলায়েবল। বুঝা গেছে এখন এই শব্দটা? জি আমি স্যার। কিভাবে বুঝবো স্যার বাবা মা রিলায়েবল না অথবা ফ্রেন্ডরা কিছু রিলায়েবল? কিছু, হ্যাঁ, বাবা মা। স্যার আমি কিভাবে বুঝবো যে বাবা মা রিলায়েবল না, আমাকে সঠিক আচ্ছা ইনফরমেশনটা বাবা, দিচ্ছে না? নেশার ব্যাপারে সে নেশা করে হয়তো আমার কাছে একটা কথা বলছে, তার কিছু বলে না, কিন্তু বাবা মা আসলো যখন, যেদিন বাবা মা আসলো, সে বাবা মা বলছে না আমার ছেলে এত ভদ্র, সে বাসায় যায় আর স্কুলে কোনো একটা ছেলের দিকেও তাকায় না, কোনো একটা মেয়ের দিকে তাকায় না, স্যার নেশা করা তো দূরের কথা। কিন্তু যখন সে বন্ধুর সাথে আসলো তখন সে বললো স্যার ও তো আমার সাথেই গাঁজা খায়। বুঝা গেছে? কিন্তু আবার ছোটবেলায় কিরকম ছিল সেটা কি আবার এই বন্ধু জানে বা বান্ধবী জানে? না স্যার। তাহলে সেই ক্ষেত্রে ইনফরমেশন নিতে হবে প্যারেন্টস এর কাছ থেকে রিলায়েবল। সেই ক্ষেত্রে যদি বন্ধুকে নিয়ে আসো, তার ছোটবেলার যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ওই ক্ষেত্রে কি বন্ধু আনলে কাজ হবে? না স্যার, প্যারেন্টস। প্যারেন্টস লাগবে। তো প্যারেন্টস এর ভিতরে আবার দেখা যাচ্ছে বাবা বিদেশ থাকে,
কিন্তু সারাক্ষণ মা কাছে থাকে, বাবা নিয়ে আসছে, সে কি রিলায়েবল হবে? না না স্যার স্যার, মাকে নিয়ে আসতে হবে। মাকে নিয়ে আসতে হবে। তাহলে এইটা বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার। জি কি স্যার। খুব কঠিন লাগতেছে নাকি? না না স্যার না স্যার। আচ্ছা, তাই কি? হ্যাঁ, শিওর? না, যদি আমাদের কাছে পাঠানো হয় আর আমরা যদি লিখে সে মানসিক অসুস্থ, তাকে ফাঁসি দেওয়া যাবে না। তাকে সুস্থ করে তারপরে তাকে ফাঁসি দিতে হবে, এবং শুধু ফাঁসির জন্য না। হ্যাঁ, ওই তো ভেরি গুড, সেটা তো ফরেনসিক সাইকিয়াট্রি, সেটা তো আমরা আমাদের কাছে এই জন্যই তো পাঠানো। সে ইচ্ছাকৃত করলো কি করলো না সেটাই তো আমরা রিপোর্ট দিব, আমাদের রিপোর্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইভেন যেদিন তার রায় পড়ানো শোনা হবে ওই দিনে যদি পাগলামি করে, তাও কিন্তু রায় পড়ে শোনানো যাবে না। ভেরি গুড কোশ্চেন এবং কমপ্লিকেটেড, এবং এটা খুব অ্যাডভান্স কোশ্চেন, এই লেভেলের না, তোমাদের লেভেলের না, তারপরে কোশ্চেন করছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো, তাহলে হিস্ট্রি টেকিং এর পার্ট মোটামুটি এতটুকুই। আর আর একটা ইয়া করে চিপ কমপ্লেন পর্যন্ত আজকে পড়াবো, কারণ বেশি দিয়ে দিলে, খাবার দিয়ে দিলে আবার বমি হয়ে যাবে নাকি? জি স্যার। আবার জি স্যার। বুলিমিয়া নার্ভাস হয়ে যাবে নাকি? খাবার একটু পরে যায় বমি করে দিবা। আর একটা টপিক শুধু পড়াবো, বেশি পড়াবো না। এরপরে পড়াবো চিপ কমপ্লেন। চিপ কমপ্লেন মানে কি? তার স্যার মেয়ে সবথেকে যে বেশি সমস্যার জন্য সমস্যা আসছে যেটা। যে সমস্যার জন্য আমার কাছে আসছে, এবং সেটা লেখার নিয়ম কি বলতো? হ্যাঁ, কি লিখবা? চিপ কমপ্লেন, ঠিক আছে, কি লিখবা, মানে কিভাবে লিখবা? তার প্রথম যে সমস্যাটা সেটা সবার আগে লিখবো, প্রথম তারপর যেমন তুমি মনে করো তোমার সমস্যাটাই বলো, তুমি আমার কাছে আসলা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কি, কি বলবা বলো? স্যার বলবো আমার পড়া মনে থাকে না। পড়া মনে থাকে না, ঠিক আছে, ফরগেটফুলনেস। কতদিন যাবো লেখা আছে? কতদিন? 6 মাস। আচ্ছা, দাঁড়াও, তোমারটা দিয়ে একদম প্র্যাকটিক্যাল। আমার ক্লাসগুলি একটু ডিফারেন্ট করতে আমি চেষ্টা করি তোমাদের মতো করে যাওয়ার জন্য। তুমি বললা ফরগেটফুলনেস, কয় মাস বলছো? 6 মান্থস। 6 মাস, ঠিক আছে, আমি লিখলাম। তারপরে আর কি বলো? স্যার আর হচ্ছে, বলো কিছু একটা, বলো। মাথা ব্যথা জি স্যার মাথা। কতদিন? স্যার 2 দিন। 2 দিন, গুড। তারপরে আর কি? ঘুম হয় নাই কালকে নাকি? জি স্যার। কতদিন? স্যার শুধু একদিন। 10 দিন হতে পারে না? মাঝে মাঝে রাগ করে দিলাম, রাগ বানায়া। অ্যাগ্রেসিভ অকেশনালি লেখেন, তাহলে তো আবার সবসময় না। স্যার মাঝে মাঝে বিষণ্ণ থাকে, এটাও লিখে দেন। আচ্ছা, বিষণ্ণ, অ্যাগ্রেসিভ লিখলাম, ধরলাম 1 ইয়ার। বিষণ্ণ, মন খারাপ, স্যাডনেস লিখলাম, কতদিন? স্যার 5 ইয়ার্স। 5 ইয়ার্স লিখলাম, গুড। খুব সাহসী মেয়ে। আচ্ছা, এখন সাইকিয়াট্রিতে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, তার মানে খুব ইন্টারেস্টিং, এবং তুমি যদি বুঝে পড়ো। এখন তুমি দেখো তোমার সমস্যা কয়টা? 5টা, তাই না? ইউজুয়ালি সাইকিয়াট্রিতে আমরা সাধারণত 3 থেকে 5টা কমপ্লেনের ভিতরে রাখতে চেষ্টা করি। 3টার কম না, 5টার বেশি না। তবে 3টার কম হলে যে ভুল হয়ে যাবে সেটাও না, আবার 5টার বেশি হয়ে গেলে যে ভুল হয়ে যাবে তাও না। তবে চেষ্টা করবা 3 থেকে 5টার ভিতরে রাখার জন্য। এই হয়ে গেল সংখ্যার দিক থেকে। এখন দেখো তার কি কি আছে। ফরগেটফুলনেস কয় মাস? 6 মাস। হেডেক 2 দিন। স্লিপ ডিস্টারবেন্স 10 ডেজ। অ্যাগ্রেসিভ অকেশনালি 1 ইয়ার। স্যাডনেস 5 ইয়ার্স। আর কি কিভাবে এটাকে লেখা যেত বলো?
হুম? Anyone? না, এখানে ডেসক্রিপশনের কোনো সুযোগ নেই। এইটাকে কিভাবে মডিফিকেশন করা যেত? স্যার এর- কম দিনের বা সেগুলা আগে লিখবো আর বেশি সময়ের গুলা পেছনে, এরকম ভাবে। ভেরি গুড, এক্সিলেন্ট। তার মানে প্রথমে কোনটা আসবে? Headache. Headache. আচ্ছা, গুড, এক্সিলেন্ট। তাহলে হেডেক। এখন কি দেখে একটা সিকোয়েন্সে আসছে না? হেডেক 2 দিন, স্লিপ ডিস্টারবেন্স 10 দিন, ফরগেটফুলনেস 6 মাস, অ্যাগ্রেসিভ অকেশনালি 1 বছর, স্যাডনেস 5 বছর। তাহলে এইটা হলো একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট এটার সাথেই দেখো, তার এই 5 বছরের ভিতরে সে কিন্তু ডাক্তারের কাছে যায় নাই, গেছে? যায় নাই ধরে নিলাম। সে এখন ডাক্তারের কাছে আসছে। এখন তার বড় সমস্যা কোনটা? স্যার তো আপাতত দৃষ্টিতে হেডেক বড় সমস্যা হবে। ভেরি গুড, এক্সিলেন্ট। 5 বছর যাবত তার স্যাডনেস, 5 বছর কি ডাক্তারের কাছে আসছে? না স্যার। না। এ তো 5 বছর মন খারাপ ভালো মন্দ মিলে আসছিল, একদম লেখাপড়া করতে করতে ফিজিওথেরাপিতে পড়তে চলে আসছে। কিন্তু গত 2 দিন যাবত তার এতই মাথা ব্যথা, সে সহ্য করতে পারতেছে না, তখন সে ডাক্তারের কাছে আসতে বাধ্য হয়েছে। তার মানে এই যে ডিউরেশনটা, এটা তো সিভিয়ারিটি অনুযায়ী যদি আমরা লিখি তাহলে এটা সবচেয়ে ভালো হয় আর কি। তাহলে সবচেয়ে কম ডিউরেশন যেটা, এটাই তো তার জন্য কষ্টদায়ক, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটা লেখার সৌন্দর্য হয়েছে না? জি স্যার। তাহলে এইটা কি মুখস্থ করে লেখার দরকার আছে, না আজকে যারা ক্লাস করছে তারা লিখতে পারবা? পারবো ইনশাল্লাহ। তাহলে এখন রোগী যখন আমার কাছে যে কমপ্লেন গুলি বলবে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে কখনোই মেডিকেল টার্ম, কেউ বলছো ডিপ্রেশন, আমি কি ডিপ্রেশন লিখছি? না স্যার। না স্যার। ডিপ্রেশন লিখলাম না কেন? ডিপ্রেশন মেডিকেল টার্ম, এই জায়গায় কোনো মেডিকেল টার্ম লেখা যাবে না। এখানে এই যে স্যাডনেস, আনহ্যাপি, মানে একদম জেনারেল ইংলিশ। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এই জায়গায় রোগী আইসা কি এই ডিপ্রেশন জানে? এটা হলো চিফ কমপ্লেন কার, তোমার না রোগীর? তো পেশেন্ট কি এসে বলবে ডিপ্রেশন? পেশেন্ট তো এসে বলবে আমার স্যাডনেস, অশান্তি, ক্রাইং স্পেল, স্লিপ ডিস্টারবেন্স। তারপর তুমি ডায়াগনোসিস না করবা স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে স্লিপ ওয়ার্ক ডিসঅর্ডার। রোগী কি আর সেই ডায়াগনোসিসের কথা বলবে, সায়েন্টিফিক টার্ম বলবে? ও যেটা ওর ল্যাঙ্গুয়েজ সেটাই বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। না 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 না, লেখা যাবে না, কোনো সুযোগ নাই। এটাই তো গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেছে এখানে জেনারেল টার্ম এবং এটা সিভিয়ার যেটা, সেটা আগে লিখতে হবে। 3 থেকে 5টা, 3টার কমও হতে পারে। যদি সে মনে করে যে আমার আর কোনো সমস্যা নাই, তাহলে আমি 2টা সমস্যার জন্য আসি, হতে পারে না? অথবা সে একটা স্যার আমার আর কোনো সমস্যা নাই। মিটিং কি আর শেষ হয়ে যাবে? এবার শেষ হয়ে গেলে আর ঢুকবো না। আচ্ছা, এরপর আর ঢুকবো না। হ্যাঁ, তাহলে এটা কি কঠিন? চিফ কমপ্লেন তো লেখা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে যে আমি আরেকটা জাস্ট হেডেক, এটা জাস্ট আমার আগে রেডি করা ছিল। 15 দিন, স্লিপ ডিস্টারবেন্স 10 দিন, স্যাডনেস 1 মান্থ। তাহলে সিম্পটমটা আমি লিখবো, ডিউরেশনটা লিখবো, তাই না? জি স্যার। জাস্ট সবচেয়ে কম যেটা সেটা আমি আগে লিখবো। উল্টা পাল্টা করে আছে আমার, চেঞ্জ করে আমাকে সাজায় লিখতে হবে। কারো কোনো কোশ্চেন কোয়ারি আছে কিনা? যতটুকু পড়ানো হইলো বলো। কঠিন, খারাপ, ভালো, খারাপ লাগতেছে, কিরকম লাগতেছে? স্যার ভালো লাগতেছে স্যার। কোনো কোশ্চেন কোয়ারি আছে কিনা বলো।
স্যার আমরা প্রথমে যে ডিফারেন্স পড়ছিলাম মানে সাইকোসিস নিউরোসিসে, ওখানে ডেলিউশন আর হ্যালোসিনেশন ছিল। তো এই দুটার মধ্যে মেইনলি বেসিক পার্থক্য কি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, গুড, ভেরি গুড কোশ্চেন। এটা আমরা এখনো আসি নাই, তারপরে আমি বলে দিচ্ছি। ডিলুশনটা হইলো সন্দেহ করা, এটা চিন্তার সমস্যা। ডিলুশন হলো সন্দেহ প্রবণতা, মিস্ট্রাস্ট, সন্দেহ করা, অহেতুক সন্দেহ, কিন্তু সন্দেহের কোনো কারণ নাই। আর হ্যালোসিনেশন হলো যে গায়েবী আওয়াজ শোনা, এটা হলো পারসেপশনের সমস্যা। এটা পড়াবো, পরবর্তীতে আসতেছে। ডিলুশন হ্যালোসিনেশন আমরা পড়াবো, এটা ডিটেলস পড়াবো। হ্যাঁ, আপাতত এতটুকু জেনে রাখো, ডিলুশন হলো সন্দেহ করা। মনে করো আমি তোমাকে এক গ্লাস পানি আনতে বললাম, এখন আমি বললাম তুমি আমার পানিতে বিষ মিশাই দিছো, এটা হলো সন্দেহ করা, অহেতুক। কিন্তু বিষ মিশার কোনো সুযোগই নাই, তুমি আমাকে একদম মামের একদম সিলগালা বোতল আইনা দিছো, আর আমি বললাম তুমি আমাকে বিষ মিশাই দিছো, এটা হলো অহেতুক সন্দেহ করা। আর হ্যালোসিনেশন হলো আমি বলতেছি আমি কানে গাইবে শুনতেছি, আমার নাম ধরে ডাকতেছে, অথচ আশেপাশে কেউ নাই, এটা হলো হ্যালোসিনেশন। বুঝা গেছে? জি স্যার। এগুলি পড়াবো আসতেছে পরবর্তীতে। আর কারো কোনো কোশ্চেন কোয়েরি? ইলুশনও এই পারসেপশনের সমস্যা, যেটা হলো হ্যালোসিনেশন হলো কোনো কিছু অস্তিত্ব নাই, কিন্তু ইলিউশনে অস্তিত্ব আছে। এটা কি? স্যার কলম। কলম। এইটাকে যদি আমি ফুল বলি, এটাকে আমি বললাম আমার সামনে একটা চাকু ধরা আছে, এটা হলো ইলিউশন। অথবা আমার সামনে একটা গোলাপ ফুল, এটা ইলিউশন। বুঝা গেছে? জি স্যার। ভুল দেখতে, অর্থাৎ একটা জিনিস থাকতে হবে, থাকার পরে সে অন্য একটা বলবে, সেটা হলো ইলিউশন। আর কোনো কিছু নাই কিন্তু সে একটা বলতেছে, এটা হলো হ্যালোসিনেশন। এখন আমি যদি বলি আমার চোখের সামনে একটা গোলাপ রজনীগন্ধার স্টিক আছে, এটা কি? হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন। আমার চোখের সামনে একটা রজনীগন্ধার স্টিক আছে, ইলিউশন। ইলুশন। বুঝা গেছে? এগুলো আরো ডিটেলস পড়াবো, অন্তত এতটুকু অন্তত মনে থাকুক। এই ক্ষেত্রে আরো অনেক মজার মজার জিনিস আছে, ইলিউশন হ্যালোসিনেশন খুব ডিটেলস পড়াবো একদম। তোমাদের কি সরাসরি ক্লাস শুরু হয়েছে? না স্যার। আচ্ছা, তাহলে সরাসরি হওয়ার আগ পর্যন্ত চলতে থাকুক, তারপরে নির্দেশনা আসতে দেখা যাবে। তাহলে আর কারো কোনো কোশ্চেন কোয়েরি? আচ্ছা, থাকলে ভালো, না থাকলে আরো ভালো, নাকি? সব পারি অথবা কিছুই পারি না, কিছু একটা তো হবেই। তাহলে আমি পোস্ট করে দিলাম। তোমাদের যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে আমি অফ হয়ে গেলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। রিফাত রিফাত প্রেজেন্ট প্লিজ। প্রেজেন্ট 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 প্রেজেন্ট। একটু শোন, ম্যাম। নেটে খুব সমস্যা করতেছে, প্রেজেন্ট না দিতে পারলে প্রেজেন্টটা দিয়ে দিস। ক্লাস প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্ট।